উষা ছলছল নয়নে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকায় গালিবের দিকে। বাকি সবারও উৎসুক দৃষ্টি। তোমার জন্মদিনের 2 দিন পরে একটা রোড অ্যাক্সিডেন্টে তোমার মামা মারা যায়, স্পট ডেড। আর তোমার মা এখন সব হারিয়ে পাগল হয়ে বসে আছেন। কিন্তু শয়তানি কমেনি। তিফতিসানের তোমাকে পাওয়ার লোভ আর তোমার মায়ের লোভ হলো তোমাদের পরিবার ধ্বংস করা, আর তাই হাত মিলিয়েছে তিফতিসানের সাথে। এখন নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন জাগে, তাহলে কেন দ্বিতীয়বার খাবার টেবিলে ডিভোর্সের কথা উল্লেখ করা হয়েছিল? উষা অশ্রুসিক্ত নয়নে মাথা দোলায়। তার মনে এই প্রশ্নই ঘুরছে। রাফিদ গালিবকে থামিয়ে দিয়ে বলে, বাকিটা আমি বলি ভাইয়া। গালিব নিঃশব্দে হাসে, মাথা দুলিয়ে অনুমতি দেয় রাফিদকে। রাফিদ অনুমতি পেয়েই বোনের মাথায় হাত বুলিয়ে সবটা বুঝিয়ে বলে। এত সব কিছু উষার দোষ না থাকলেও সে নিজেকে দোষারোপ করছে, নিজের ভাগ্যকে দোষারোপ করছে। লিপি বেগম মেয়ের জড়তা কাটাতে বলেন, দেখ মা, নিজেকে দোষ দিয়ে লাভ নেই। ভাগ্যকে কি অস্বীকার করা যায়? নাহিদ একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, তবে সেটার প্রায়শ্চিত্ত এখনও করছে। তুই তো নিষ্পাপ, তোর তো এসবে দোষ নেই। অতীত ভুলে সব কিছু নতুন করে শুরু কর। মিয়া, আমার ছেলে অনেক সহ করেছে। এবার তোর ভালোবাসায় তোর সাগর ভাইকে সিদ্ধ করার পালা। ভালোবাসার রং অসাধারণ সুন্দর। জীবনের মোড় ঘুরিয়ে দিতে কয়েক পলের ব্যাপার মাত্র। লিপি বেগমের এত কথা উষাকে ভোলাতে পারল না। তার সাগর ভাই একা একা এত কিছু সহ্য করেছে, আর সে ভালোবাসার মানুষ হিসেবে পাশেও থাকতে পারল না। লিপি বেগম আবারও বললেন, পারবি না আমার ছেলেকে দুনিয়ায় সবচেয়ে সুখী মানুষ বানাতে? সুখে দুঃখে পাশে থাকবি না আমার ছেলে? উষা একরাশ জড়তা নিয়ে শুধু মাথা নাড়ায়। নিহাল পাশ থেকে বলে, এই মহিলা বারবার থ্রেট দিত উষা মামার মেয়ে। এই মহিলা বারবার থ্রেট দিত উষা মামার মেয়ে না। সাগর সেটা প্রমাণ করার জন্যই ডিএনএ টেস্টও করিয়েছে, তবুও ওই মহিলার নোংরামি বন্ধ করতে পারেনি। নিহারের কথায় সকলেই মৌন রইল। উষা সারা শরীর ঘিন ঘিন করছে। এমন নারীর গর্ভে জন্মগ্রহণ করে এই পাপের বোঝা আর কতদিন বইবে সে? নাহিদ ভূঁইয়া তীব্র অনুশোচনায় ভুগছেন। বুকের বাঁ পাশে তীব্র যন্ত্রণা অনুভূত হচ্ছে। একটা ভুল সিদ্ধান্ত তার সারা জীবনের সুখ কেড়ে নিল। এখন সেসব ভারী হলো নিজের সন্তানদের ওপরে। ভালোবাসা তো কোনো ভুল নয়, ভালোবাসা হচ্ছে সবচেয়ে পবিত্র এক অনুভূতি। কিন্তু তুমি কাকে ভালোবেসে মন দিচ্ছ সেটাই আসল। নাহিদ ভূঁইয়া তখন পরিবারের সকলের সিদ্ধান্তে বিরুদ্ধে গিয়ে প্রেয়সীকে বিয়ে করেছিলেন। তিনি তো মন থেকে ভালোবেসেছিলেন, কিন্তু তার ভালোবাসার মানুষটা ভুল ছিল। তাকে সারা জীবন পুড়তে হচ্ছে এই ভুল মানুষকে ভালোবেসে। গুরুজনদের আদেশ অমান্য করা, তাদের বিরুদ্ধে যাওয়ার ফল তিনি ভোগ করেছেন, সাথে ওনার ঔরসজাত সন্তানও ভোগ করছে। তিনি এখন বোঝেন গুরুজনদের আদেশ কোনো ফেলনা না। পরিবারের সুখ কেড়ে নেওয়ার জন্য হাজারজন লাগে না, একজনই যথেষ্ট। ভালোবাসা ভুল নয়, কিন্তু ভালোবাসায় অন্ধ হয়ে ভুল কাউকে নিজের সর্বস্ব দিয়ে বিশ্বাস করা, কিংবা নিজের সবটাই দিয়ে দেওয়া, আর সবশেষ ভুল কাউকে নিজের সাথে জড়িয়ে নেওয়াটাই চরম ভুল, অন্যায়। যে অন্যায়ের প্রতিফল প্রতি পদে পদে পেতে হয়। হসপিটালের করিডোরের অবস্থা খুবই ভয়াবহ। প্রত্যেকের মধ্যে এক নীরব যুদ্ধ চলছে। চারদিকে সকলের চাপা দীর্ঘ নিঃশ্বাস আর ভারী বাতাস। প্রতিটা মানুষ হতাশ। কাকে দোষ দেবেন ওনারা? আল্লাহর ফয়সালা করা ভাগ্যকে? আল্লাহর সিদ্ধান্তকে নাকচ করার ক্ষমতা কার আছে? নাকি নাহিদ ভূঁইয়াকে? লিপি বেগমের বোন সাগরের খালা আসবেন দেশে আজকেই জানিয়েছেন তিনি। 2-1 দিনের মধ্যেই ফ্লাইট ধরবে। বহুদিনের শখ সাগরকে নিজের মেয়ে জামাই বানানোর, তাই সাগরের এমন পরিস্থিতিতে মেয়ে নিয়ে ফিরছেন দেশে। ছোটনার শহীদুজ্জামান একদিন থেকে আবারও গাজীপুরে ফিরে আসেন। সাগরের জ্ঞান ফিরে আবার দেখতে আসবেন। সেদিন বিকেলে প্রিয়তা, তানহা, মেহেদি এসেছিল সাগরকে দেখতে। উষা আর আইসিইউতে গিয়েছিল একবার সাগরের সামনে। নিজেকে বড়ই অপরাধী মনে হয় তার। সাগরের অমন অবস্থাও সে সহ্য করতে পারে না। দূরে থেকে দাঁড়িয়ে দেখে প্রিয় মানুষের এই শোচনীয় অবস্থা। আজ 2 দিন হলো এখনো সাগরের জ্ঞান ফিরেনি। আইসিইউতে আছে সে এখনো। ডাক্তাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। বাকিটা আল্লাহর হাতে।
আল্লাহর বান্দাকে তিনি সুস্থভাবে ফিরিয়ে দেবেন কিনা সেটা ওই ওপরওয়ালাই জানেন। এর মধ্যে তেমন ভালো কিছু না ঘটলেও উষা এখন আবারও ভুইয়া বাড়িতে উঠেছে। যদিও হাসপাতাল থেকে সে বাসায় গিয়ে থাকেনি, গত 2 দিন ধরেই হাসপাতালে আছে। দুপুরে শুধু একবার যায়, গিয়ে ফ্রেশ হয়ে আসে। সামনে মেয়েটার এক্সাম, অথচ এত ঝড়ঝাপটায় পড়াই হচ্ছে না, ক্লাসও করতে পারছে না। প্রথমে বাবা অসুস্থ, আর এখন স্বামী। বিপদ আপদ কি বলে কয়ে আসে। ও হ্যাঁ, ভালো কিছু তো অবশ্যই হয়েছে। তিফতিশানকে রিমান্ডে নেওয়া হয়েছে। যদিও সাগর বেঁচে ফিরতে পারলে সে নিজেই দেখে নিত ওই নর্দমার গেটকে, কিন্তু তার আগেই পরিবারের লোক তাকে পুলিশে ধরিয়ে দেয়। আর ঝোট ঝামেলা কেউ চান না, তবে উষার মায়ের হিসাব নিহাত ভুইয়া মেটাবেন বলে তুলে রেখেছেন। নয়তো সাগর নিজেও ওই কাপুরুষকে দেখত, কাপুরুষের মতো পিঠ পিছে আঘাত না করে সামনে এসে করত। নিজের মুরত নেই বলে লোক ভাড়া করে আক্রমণ করেছে। অবশ্য তিফতিশান নিজেও বুঝতে পারেনি তার ভাড়া করা লোক এত দ্রুত গোলো চালিয়ে বসবে। চারদিকের আবহাওয়া জানান দিচ্ছে গোধূলি লগ্নে। পশ্চিম আকাশের সূর্যটা একটু একটু করে হেলে পড়ছে। প্রিয়তা তানহা এই বেলায় হসপিটালে এলো। বান্ধবীর এমন পরিস্থিতিতে যতটা সম্ভব মানসিকভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে তারা। রোজই আসে হসপিটালে। ঘণ্টাখানেক থাকার পরে আরাফি পৌঁছে দেয় তাদের। আজকেও তাই হলো। ঘড়ির কাঁটায় যখন 7টা, আরাফ তখন তানহাদের বাসায় পৌঁছে দিতে বের হয়েছে। ওরা 3 জন পার্কিং লটে আসতেই গাড়ি বসে এখানে উপস্থিত হয়। সেদিন ভাব দেখাতে গিয়ে মেয়েটার থেকে আর জানা হয়নি কি বলতে চেয়েছিল সে। উষা বলেছিল গুরুত্বপূর্ণ কিছু, আজকে না হয় জেনে নেবে। গালিব হালকা করে গলা ঝেড়ে শান্ত স্বরে বলে, আরাফ, তুই বরং তাহানাকে পৌঁছে দিয়ে আয়, আমি প্রিয়ন্তাকে পৌঁছে দেই। দুজন একসাথে গেলে তোরা একটু সুযোগও পাবি আলাদাভাবে সময় কাটানোর। এত ঝামেলায় তো আর দুজনের একসাথে সময় কাটানো হচ্ছে না। প্রিয়তা আর তানহা অবিশ্বাস্য চোখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই কি বলছে এই ছেলে, মতলব কি ব্যাটার? আরাফ নিজেও সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে গালিবের দিকে, সন্দেহ নিয়ে বলে, আজকে আমার সুবিধা অসুবিধা দেখছো? ট্রেন্স, সূর্য কোন দিক দিয়ে উঠলো আমাকে এক্সাম্পল হিসেবে ব্যবহার না করে বললেই তো হয়। নিজের সময় কাটাতে যাও, আর মেন্টালি স্টেবলও না আমরা এখন। চিহ চিহ, আরাফ এমনটা ভাবতে পারলি? এর জন্যই বলে মানুষের উপকার করতে নেই। ভাই হয়ে ভাইয়ের কষ্ট বুঝবো না? একটু সুযোগ করে দিতে চাইলাম, আর তুই কি ভেবে বসলি? এমন ভাবিস আমাকে? না না, তুমি তো সুফিয়া আউলিয়া, মক্কার খেজুর, এমন ভাবতেই পারি না আমি। আচ্ছা দেখো প্রিয়তা, রাজি হলে আমার আর না করার মানে নেই। প্রিয়তা কি যাবে ভাইয়ার সাথে? যেতে চাও? তানহা প্রিয়তাকে চোখে কিছু একটা ইশারা করে বোঝালো। সেটা না বুঝলেও প্রিয়তা গালিবের সাথেই যেত, কেননা সেদিন রাগ দেখিয়ে চলে গেলেও ভেতরে তার শান্তি নেই। সত্যিটা জানা খুব দরকার। প্রিয়তা কিছুক্ষণ চুপ করে বলল, হ্যাঁ, সমস্যা নেই। তানহা, তোরা চলে যা, আমি গালিব ভাইয়ের সাথেই যাব। ঠিক আছে, তাহলে আসো তোমরা। ভাইয়া আবার বেশি লেট করো না, ওরা খুবই কনজারভেটিভ ফ্যামিলির কিন্তু। হুম, তুই ভাবিস না, যা বেটা, জিলে আপনি জিন্দেগি। আরাফ আর তানহা চলে যেতেই গালিব প্রিয়তার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি উপহার দিয়ে প্রিয়তার থেকে অনুমতি নিয়ে চলে যায় নিজের গাড়ি আনতে। গাড়ি নিয়ে আসতেই প্রিয়তাকে উঠে বসার আদেশ দেয়। আরাফ আর তানহা চলে যেতেই গাড়ি প্রিয়তার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি উপহার দিয়ে প্রিয়তার থেকে অনুমতি নিয়ে চলে যায় নিজের গাড়ি আনতে। গাড়ি নিয়ে আসতেই প্রিয়তাকে উঠে বসার আদেশ দেয় গালিব। রাতের অন্ধকারকে ছাপিয়ে গালিবের গাড়িটা গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে। রাস্তাঘাট এখনও সজাগ। মানুষ পুরোদমে নিজেদের কার্যসিদ্ধি হাসিলের জন্য ছুটে বেড়াচ্ছে। প্রিয়তা গালিবের পাশের সিটেই চুপচাপ বসে আছে। উসখুস মনোভাব তার। ইচ্ছে করছে চটপট করে কিছু বলে নেই, কিন্তু নিজের মুখে কুলু পেটেই বসে আছে সে। এখন কোনো বেহায়াপনা সে করবে না। আগে গালিব নিজে থেকে কিছু বলুক, তারপরে সে মুখ খুলবে। ড্রাইভিং সিটে বসা গালিব আর চোখে প্রিয়তার ছটফটে অবস্থা অবলোকন করছে। মিটিয়ে হাসছেও মেয়েটার ছটফটানি দেখে। অনেকটা সময় গড়ানোর পরেও যখন প্রিয়তা নিজে থেকে কিছু বলল না, গালিব হতাশ হলো। বুক চিরে আসা দীর্ঘশ্বাসটা গোপন করে নিজেকে স্বাভাবিক করল। প্রিয়তার অ্যাটেনশন পাওয়ার জন্য মৃদু গলা খাকারি দিল। কাজও হলো এতে করে। প্রিয়তার বাহির থেকে নিজের নজর গালিবের উপর স্থির করল।
গালিব আলতো চোখে চাইল একবার প্রিয়তার দিকে। সঙ্গে সঙ্গেই দুজনের দৃষ্টি একত্রিত হলো। প্রিয়তা গালিবের ওই শান্ত দৃষ্টির মনোভাব বুঝতে পারল না, ওই চোখের ভাষা সে বোঝে না। গালিব নিজেকে ধাতস্থ করল, কয়েকবার শুষ্ক ঢোকও গেল, তারপর খুবই কোমল ও নমনীয় স্বরে বলল, মাই টাইপ গার্ল, সেদিন কি যেন বলতে চাও বলেছিলে? কি বলবে? ঝটপট বলে ফেলো, আমি শুনছি। চিরচেনা সম্বোধনে কেঁপে উঠল প্রিয়তা। অমন গাম্ভীর্যতাপূর্ণ শান্ত স্বরে প্রিয়তার গায়ে কাঁটা দিয়ে উঠল তার। অজানা অচেনা এক অনুভূতি খেলে গেল দেহ মন হৃদয় জুড়ে। ইস, অনেকদিন পর লোকটার মুখে চিরচেনা সম্বোধন শুনতে পেল সে। প্রিয়তা বুঝতে পারল গালিব কি শুনতে চাচ্ছে, কিন্তু সে কিছুটা অভিমানই করেছে গালিবের সাথে। এমনিতেই মনে একজনকে নিয়ে এক আকাশ পরিমাণ অভিমান জমে আছে তার। তার মধ্যে গালিব আবার সেই অভিমান বাড়িয়ে দিয়েছে কয়েক গুণে। প্রিয়তা বুঝেই কয়েক পল চুপ রইল, অবুঝের মতো নাক মুখ কুচকে কপালে ভাঁজ ফেলে বলল, কোন দিন আর কি কথা? আমি আসলে বুঝতে পারছি না। গালিব গাড়ির স্পিড আগেই কমিয়ে দিয়েছিল। প্রিয়তার মুখে এমন কথা শুনে সে হতভম্ব হয়ে গেল। মেয়েটা এভাবে পল্টে নিল, আর এই মেয়ে যে চিজ তার আগেই বোঝা উচিত ছিল। সে হতাশ শ্বাস ফেলে নিজেকে নিয়ন্ত্রণ করল। প্রিয়তার দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করে গমগমের স্বরে বলল, দেখো, এই মুহূর্তে ভাব দেখিও না। আমি উষার থেকে জেনেছি যে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা তুমি জানতে চাও আমার থেকে, বা বলতে চাও। এখন সুযোগ দিচ্ছি, বাট আই সোয়ার, যদি আমার মেল ইগো হার্ট করে ফেলো, দ্বিতীয়বার কিন্তু আমি সেই সুযোগ কখনোই দেব না। অ্যান্ড নাও ডিসিশন ইজ ওয়েস। প্রিয়তা কিছুটা মিয়ে গেল গালিবের এমন শক্তপোক্ত কথায়। পেটের ভেতর গুড়গুড়ো করছে কথাগুলো না জানতে পেরে। এসবের মধ্যে প্রিয়তা কিছুটা অপমানিত বোধ করল গালিবের এহেন আচরণে। গালিব এখনো তাকিয়ে আছে প্রিয়তার থমথমে মুখশ্রীতে। গালিব এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রিয়তা দুশ্চিন্তায় পড়ে গেল। আমতা আমতা করে বলল, সামনে তাকান প্লিজ, নয়তো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। আমার নিজের উপরে বিশ্বাস এবং কন্ট্রোল দুটোই আছে। প্রিয়তার থমথমে মুখশ্রী আরও থমথমে হয়ে যায়। এমন একটা কথার বিপরীতে যে এমন অ্যান্সার করবে তা সে মোটেও আশা করেনি। না মানে, আমার আনইজি ফিল হচ্ছে। তো এনিওয়ে, বলবে নাকি? প্রিয়তা কিছুক্ষণ চুপ রইল। গালিবের এমন ভাবলেশীন জবাবে সাত পাঁচ না ভেবে নিজের জিভ দিয়ে শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে নেয়। সময় নিয়ে বলে, আপনি সেদিন শপিং মলে। গালিব ভ্রু কুচকে তাকায় প্রিয়তার দিকে। সুযোগ বুঝে ফাঁকা আর জনমানবহীন জায়গা থেকে গাড়ি থামায়। এ কি, আপনি গাড়ি থামালেন কেন? দেখো, এই মুহূর্তে আমি আমার সম্পূর্ণ কনসাস তোমার দিকে দিতে চাচ্ছি। ভয় পাবেন না, আমি বাঘ বা ভাল্লুক নই। রিল্যাক্স, ধীরে ধীরে বলো, বিনা সংকোচ বলো, আমি শুনছি। প্রিয়তা গালিবের কথায় ভরসা পেল। অজানা কারণেই কোনো ভয় ভীতি মনে কাজ করল না। আচ্ছা, সেদিন যে আপনি আমাকে বললেন আমাকে দেখতে দেবদাস লাগছে, সাথে সাথে এও বললেন দেবদাসের চন্দ্রমুখীর মতো লাগছে, এটা কেন বলেছিলেন? গালিব সিটে হেলান দিয়ে প্রিয়তার দিকে ঘুরে কিছুটা বাঁকা হয়ে বসে। খুব মনোযোগ দিয়ে শুনছে সে। প্রিয়তা নিজেও অস্বস্তিতে ভুগছে ওর এমন চাহনি আর আচরণে। সে কপাল কুঁচকে গম্ভীর স্বরে বলল, মানে কি? তোমাকে দেখে অমন উদাস লাগছিল, তাই বলেছিলাম। তুমি যে মাইন্ড করবে তা তো জানতাম না। আর মিস, তুমি নিজেও কিন্তু আমাকে অনেক উল্টাপাল্টা কথা শুনিয়েছ। আই এম সরি, আই এম রিয়েলি সরি। প্রিয়তার এমন অনুশোচনা দেখে কিছুটা অবাকই হয় গালিব। অগ্নিরূপে যাকে সবসময় দেখে সে এমন মিয়ে গেল কি করে? গালিবের ভাবনার মাঝেই প্রিয়তা ফের বলে, আপনি সত্যি এর জন্য ওই কথাটা বলেছিলেন? এর পিছনে কি আর কোনো রিজন নেই? গালিবের কপালের ভাঁজ আরও গাঢ় স্পষ্ট হয়, দৃষ্টি তীক্ষ্ণ হয়। সে ঠিক বুঝতে পারছে নিশ্চয়ই কোনো ঘাবলা আছে এর মাঝে। আর কি রিজন থাকবে? তুমি এক্সট্রা কি শুনতে চাচ্ছ বলো তো? প্রিয়তা আর কোনো ন্যাকামি করল না। এই অনলে আর কয়দিন পূর্বে সে যদি গালিব সত্যি স্বচ্ছ হয় তাহলে তো ভালোই, আর না হলেও সমস্যা নেই। মনের খচখচানি তো দূর হবে। সেই ভাবনা থেকেই প্রিয়তা বলে, দেখুন, আমি একজন ওয়ান সাইডেড লাভার। তার নাম স্বচ্ছ, কিন্তু কিছু কারণবশত তাকে আমি দেবদাস ডাকতাম, এবং ভাগ্যের ফেরে নিজেকে চন্দ্রমুখীর মতো রোল পেতে হয়েছে।
তাই এসব নিয়ে দুজনের মধ্যে অনেক ঝামেলা চলতো। আর যেহেতু আমাদের পরিচয়টা অনলাইন ভিত্তিক ছিল, আবার প্রায় 4 বছরের পরিচয়, আর আমি তাকে দেখিনি। দেখা বলতে বার কয়েক ছবি দেখেছি মেসেঞ্জারে, কিন্তু আমি শিওর না এটাই সে, আর ও নিজেও আমাকে দেখেনি। প্রিয়তা এক নাগারে কথাগুলো শেষ করে চাইল গালিবের চোখের দিকে। প্রিয়তা অনুভব করলো গালিবের দৃষ্টি আগের মতো আর শান্ত নেই, আহ্লাদ নেই, কেমন কঠোর হয়ে গেল। মুখশ্রী জুড়ে নারাজি বিদ্যমান। গালিব ভাবলেশীনভাবে তাকিয়ে তার বুকের বাম পাশটা মুচড়ে উঠল কি। হয়তো তার প্রাণনাশিনীর মনে অন্য কারো বসবাস, এটা সে মেনে নেবে কী করে? উষার দিকে নজর রাখতে রাখতে কখন যে এই মেয়েটার প্রতি তার মন বসে গেছে সেটা তো সে নিজেও টের পায়নি। মনটা রীতিমতো জ্বলছে তার। দীর্ঘ 2.5 বছর যাবৎ এই দাবানলে জ্বলছে সে। তবে তার থেকেও তো বেশি কষ্ট পাচ্ছে এই মেয়েটা। সে কঠোর মুখশ্রী নিয়েই বলল, ডোন্ট মাইন্ড প্রিয়, তুমি কি কোনোভাবে আমাকে সর্বোচ্চ ভেবেছিলে? আমি এক্সট্রিমলি সরি, বাট আমি তোমার সর্বোচ্চ নই, অ্যান্ড আই ওয়ান্ট টু নো অ্যাবাউট হিম। আমি কি তোমার থেকে তোমাদের ব্যাপারে সব কিছু জানতে পারি? অমন আদুরে আবদারে রিজেক্ট করতে ইচ্ছে করলো না প্রিয়তার। সে ধীরে সুস্থ শুরু করে থেকে সব কিছু করে বলল। প্রেয়সীর ছলছল নেত্র তার বুকটা পুড়িয়ে দিচ্ছে, তবুও সে ধৈর্য ধরে শুনল সবটা। প্রায় মিনিট 5 মতো পুরো গাড়ি জুড়ে নিস্তব্ধতা বিরাজমান। গালিব নিজেকে ধাতস্থ করে বলল, দেখো, ভালোবাসাটা একটা পবিত্র অনুভূতি। তবে এই পবিত্র অনুভূতি নিয়ে তোমার মনে কখনো একরাশ ঘৃণা জন্ম নিবে, তো কখনো একরাশ মুগ্ধতা জন্ম নিবে। ডিপেন্ড অন ইউর চয়েস। তুমি যদি ভুল কাউকে ভালোবাসো তাহলে তো ভুগতেই হবে। নাহিদ আঙ্কেলকে দেখলে না? একটা ভুল সিদ্ধান্তের জন্য পুরো পরিবার সাফার করছে। আর আমি বলবো, তোমার এই অনুভূতিটা ভালোবাসা না, মায়া। জাস্ট তুমি একটা মানুষের সাথে কথা বলছো, তোমার কাছে আদার্স কোনো চয়েস ছিল না, আর সেই সুযোগটাই ব্লাড বিচ নিয়েছে। আমি আসলে বুঝি না তোমরা মেয়েরা এত মাথামোটা কেন। হুদাই যেখানে তুমি জানো সে এমন, সেখানে কিভাবে তার মায়া জড়ালে? মাথায় এটা কিভাবে ঢুকলো যে দুদিনের পরিচয়ে সে নিজেকে শুধরে নিয়েছে? কথাটা শেষ করে থামে গালিব। প্রিয়তাও তার দিকে তাকিয়ে সে একটা তপ্ত নিঃশ্বাস ফেলে আবার বলে, তোমার দিক থেকে অনুভূতিটা ছিল একদম স্বচ্ছ। একটা মানুষ তার প্রিয় মানুষকে কতটা চাইলে সে প্রতিটা মোনাজাতে তাকে রাখে, আল্লাহর কাছে ভিক্ষা চায়। আই জাস্ট ইমপ্রেসড। তুমি কোনো ভুল করনি। শুধু একটাবার নিজের বুদ্ধি খাটিয়ে ভাবো, যে মানুষকে তুমি মন প্রাণ দিয়ে চাইলে, আল্লাহর কাছে নফল ইবাদত থেকে শুরু করে তাহাজ্জুদ পর্যন্ত যার নামে দোয়া করে গেলে, তাকে আল্লাহ তোমার জীবনে কবুল করেনি। কতটা হৃদয়বেদক সেটা। যেখানে বলা হয়েছে ধনুকের তীর মিস হলেও তাহাজ্জুদ নামাজের দোয়া মিস হয় না, সেখানে তোমার এতদিনের যাতনা। কিন্তু দেখো, যাকে এত চেয়েছো তুমি পেলে না, সেই মানুষটা কি আদৌ তোমার জন্য কল্যাণকর ছিল? দেখো, আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই তখন মনে হয় এই জিনিসটাই আমার জন্য বেস্ট, এটা না পেলে আমি মরে যাব, এটাই আমার জন্য উত্তম। আমরা ভুলে বসি যে উপরে একজন আছেন যিনি সব দেখেন, শুনেন এবং নির্ধারণও করেন। আমাদের ভাবনাটা হয়তো ভুল। যখন সেই জিনিসটাই এত চেয়েও পাই না, তখন আমাদের রবের প্রতি অসন্তুষ্ট সৃষ্টি হয়, রাগ জন্মে। কি অদ্ভুত! রবের 2 কাঠি উপরে চলতে চায়। একবার ভাবি না, ওই উত্তম পরিকল্পনাকারী হয়তো জানেন আমি যেটাকে আমার জন্য মঙ্গলজনক ভাবছি সেটা হয়তো আমার জন্য সবচেয়ে বিপজ্জনক। শুকরিয়া আদায় করো ওই ব্যক্তির মধ্যে। তোমার জন্য যদি কোনো মঙ্গল থাকতো তাহলে সে আপনি তোমার রিজিকে চলে আসতো, এত পরিশ্রম করা লাগতো না। ওই ব্যক্তির মধ্যে মঙ্গল নেই বলে আল্লাহ তাকে তোমার জীবন থেকে সরিয়ে নিয়েছে। মূলত যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তিনি যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। আর ভেবো না তোমার এত দোয়া বিফল গেছে। দোয়া কোনোদিন বিফল যায় না। একমাত্র দোয়াই মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। এই দোয়াগুলো আগামীকাল তোমার রহমত হবে। প্রিয়তা খুব মন দিয়ে শুনেছে গালিবের প্রতিটি কথা। সত্যি কি চমৎকার ভাবনা! সে তো এমন করে কখনো ভাবেনি। যদি সত্যি সে তার জন্য কল্যাণকর হতো তাহলে এত চাওয়ার পরে অবশ্যই আল্লাহ তাআলা তাকে তার ভাগ্যে কবুল করে নিত। এর মাঝে গালিব ফের বলে, আজকে যদি তুমি ওকে পেয়ে যেতে, এতে করে কি হতো? নাহিদ আঙ্কেলকে দেখলে না?
আল্লাহ না করুক, যাকে এত চেয়েও যার মনে তোমার জন্য এক ফোঁটা মায়ের জন্মায়নি, সে শুধু নিজের স্বার্থের জন্য বিয়ে করলো। এতে করে কি হতো? পরিণতি ভয়ঙ্কর হতো। আমাদের চোখের সামনে সবচেয়ে বড় উদাহরণ নাহিদ আঙ্কেল। আর শোনো, ভালোবাসা ভুল নয়, আমি বলবো না তাকে ভুলে যাও, শুধু নিজেকে আরেকবার সুযোগ দাও। তোমার অনুভূতি সত্য, তুমি যদি তাকে ভুলতে না চাও ভুলো না, তার জায়গায় তাকেই রাখো। দ্বিতীয় কাউকে সুযোগ দাও, কারো ভালোবাসা নিজেকে সিক্ত করার সুযোগ দাও, আর সেটা অবশ্যই হালালভাবে। এইসব প্রেম ভালোবাসা হারাম, হারাম আরাম নেই, বরং তুমি যা করছো সেটা পাপ। যেভাবে তাকে চেয়েছো এটা এক ধরনের জিনাই। জিনা না করেও জিনার শাস্তি পেতে হবে তোমাকে। অনেক বলে ফেললাম, আর কিছু বলতে চাই না। আমি বিশ্বাস করি তুমি একটা বুদ্ধিমতী মেয়ে। প্রিয়তা মুগ্ধ হয়ে শুনল গালিবের কথা। প্রত্যেকটা কথায় যুক্তি আছে এবং বাস্তব। প্রিয়তার মনে হলো তার বুকের ওপর থেকে ভারী কিছু একটা নাই হয়ে গেছে। কেমন হালকা হালকা লাগছে তার। আচমকাই গালিবের সঙ্গে তার ভালো লাগছে। গালিব তার ডানে বামে তাকালো না, প্রিয়তার দিকেও তাকালো না। অভিমান জমেছে, এক আকাশ পরিমাণ অভিমান। এই অভিমান মিটবে না আদৌ। যাকে সে মন প্রাণ দিয়ে চায় সে কিনা অন্য কাউকে ভালোবাসে চায়, এই ব্যথা কেমন করে সইবে সে? সে তো ভেবেছিল ইন্টারটা শেষ হলেই বাড়িতে বিয়ের প্রস্তাব দেবে, আর সে জানে তাকে ফিরিয়ে দেওয়ার মতো কোনো খারাপ গুণ তার মধ্যে নেই। গালিবের বাবা মাও প্রিয়তাকে বেশ পছন্দ করেন, জানেন ওনারা ছেলের মনের কথা। রাত তখন 3:30টার কাছাকাছি। 3 দিন প্রায় হয়েই গেল, সাগরের জ্ঞান এখনো ফেরেনি। ডক্টর জানিয়েছে গুলি লাগায় এতটাও সমস্যা হয়নি, শুধু রক্তক্ষরণ হয়েছে প্রচুর পরিমাণে। আরও রক্ত ডোনেট করা হয়েছে। পূর্বে মাথায় আঘাত থাকার দরুন এবারের আঘাতটা বিপাকে ফেলতে পারে। মস্তিষ্কে এখনো রক্ত জমাট বাঁধেনি, তবে বাঁধতে কতক্ষণ? হসপিটালে বর্তমানে নেহাল, গালিব, আরাফ, রাফিদার, উষা আছে। লিপি বেগম এতদিন হসপিটালেই ছিলেন। ছেলের আহাজারিতে তিনি অসুস্থ হয়ে গেছেন, তাই সিজান ভুঁইয়া তাকে নিয়ে বাসায় ফিরেছেন সন্ধ্যায়। নাবিল ভুঁইয়া রাত 1টার দিকে বাসায় ফিরেছেন মারিয়া জামানকে সঙ্গে নিয়ে। বাসায় সেফটির জন্যে সাদাফকে পাঠানো হয়েছে। বেচারা এতদিন ধরে হসপিটালেই ছিল। একটা ভিআইপি স্যুট ওনারা বুক করেছেন, পাশাপাশি আরও একটা কেবিন নিয়েছেন, যেহেতু পরিবারের সবাই এখানেই খাপটি মেরেছে। উষা একা ঘুমাতে পারে না, তাই জেগে আছে আবার হসপিটাল। যদিও পাশের বেডে আরাফ রয়েছে, তবুও ভয় কমছে না। আরাফও ঘুমায়নি, আর এত দুশ্চিন্তায় কি ঘুম হয়? ঘড়িতে তখন 3:51। নেহাল কোর্ট থেকে দৌড়ে আসে, দরজায় ক্রমাগত করাঘাত আর হাঁক দিচ্ছে। অস্থিরতা বিদ্যমান তার গলার স্বরে। উষা আরাফ দুজনেই হুড়মুড়িয়ে ওঠে। অজানা ভয় আতঙ্কে চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। দরজা খুলতেই কোনো মতে হাঁপাতে হাঁপাতে বলে, সাগরের জ্ঞান ফিরছে। এইমাত্র জ্ঞান ফিরল তার। একটা নার্স এসে খবর দিয়ে গেল। এখন ভিতরে ডক্টর আছেন, চেক আপ করছেন, শীঘ্রই কেবিনে শিফট করবে বলছে। দ্রুত চলো। উষি, তুইও চল। আরাফ উষা দুজনেই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। উষা জানায়, ভাইজান তোমরা যাও, আমার রোজু আছে, আমি জাস্ট শুকরিয়া নামাজটা আদায় করে আসছি। খুশিতে তার চোখে জল। আরাফ, নেহাল তাদের নিজেদের চোখেও ভেজা। ভুইয়া বাড়িতে সাগরের জ্ঞান ফেরার কথা জানানো হয়েছে। সকলেই সাথে সাথে রওনা দিয়েছেন হাসপাতালের উদ্দেশ্যে। উষা, নেহাল, গালিব, আরাফ, রাফিদ আইসিইউ এর বাইরে পায়চারি করছেন। ডক্টর বেরোলেই সাগরের অবস্থা জানা যাবে। মিনিট পেরোতেই ডক্টর বেরিয়ে আসেন। তিনি হাসি মুখে জানান, আলহামদুলিল্লাহ, রোগীর জ্ঞান ফিরেছে। সত্যি এটা আমাদের অনেক বড় একটা অর্জন, আর আল্লাহর রহমত ছিল বলেই তিনি বিপদমুক্ত। তবে মাথায় যেহেতু জখম ছিল, আমরা তাকে আরও কিছুদিন নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখব। এই ধরনের চোটে সাধারণত মস্তিষ্ক ফোলাভাব বা ব্লিডিং দেরিতে ধরা পড়ে, তাই আমরা আরও 4 থেকে 6 দিন পর্যবেক্ষণে রাখব। আর রোগীর শরীর এখনও দুর্বল, রোগী এখন স্ট্রাবল, তবে সম্পূর্ণ সেরে উঠতে সময় লাগবে অনেক। ডক্টরের কথা শুনে সকলেই শুকরিয়া আদায় করে। এখনো কাউকে ভেতরে যেতে দিচ্ছে না, কেবিনে শীঘ্রই দিবে জানায়। ঘড়ির কাঁটায় সকাল 7টা। সাগর বেডে চুপচাপ শুয়ে আছে। তার এসব বিরক্ত লাগছে। এখনো পরিবারের কারোর সাথে দেখা হলো না, ওই সুশ্রী মুখখানাও দেখা হলো না। করিডোর সাগরের সকল আপনজন উপস্থিত। ছেলের সাথে দেখা করার আক্ষেপ নিয়ে বসে আছেন তারা।
এই মুহূর্তে যেসব ডাক্তারগণ সাগরের সার্জারি করেছিলেন ওনারা আসেন সিজান ভুঁইয়া আর লিপি বেগমকে সান্ত্বনা দিয়ে প্রবেশ করেন ভেতরে। অনেকটা সময় পরে ভেতর থেকে বেরিয়ে আসেন ডাক্তাররা। ওনাদেরকে বেরোতে দেখেই সিজান ভুঁইয়া আর নাবিল ভুঁইয়া এগিয়ে গেলেন। সিজান ভুঁইয়া উদ্বিগ্ন হয়ে জানতে চাইলেন, আমার ছেলে এখন কেমন আছে? ডাক্তার ম্লান মুখে হেসে জানায়, আপনারা যার জন্য এত সময় অপেক্ষা করছিলেন তার জ্ঞান ফিরেছে। আমরা এখন নিশ্চিত বলতে পারি রোগী স্টেবল, তবে এখনও অনেক সতর্কতা দরকার। আরিফ ভারাক্রান্ত হৃদয় নিয়ে জানতে চায়, ওর মাথায় আঘাত ছিল তো, মানে ও ঠিক থাকবে তো? এর আবার ভবিষ্যতে প্রভাব পড়বে না তো? আরিফের প্রশ্নে মৃদু হাসেন তিনি। মাথার আঘাত বড় ছিল, কিন্তু সৌভাগ্যক্রমে ভেতরে রক্তক্ষরণ হয়নি। যতটুকু কনকাশন হয়েছে সেটা এখন পর্যবেক্ষণে আছে। আরও 4 থেকে 5 বা 6 দিন আমরা কঠোর নজরদারিতে রাখব, তারপর অবস্থা বুঝে সিদ্ধান্ত নিব, তবে আপাতত আশঙ্কাজনক নয়। নাবিল ভুঁইয়া জানতে চান, স্যার গুলির জায়গাগুলো? বুলেট দুটো তো দেহভেদ করে বেরিয়েই গিয়েছিল। একটা বাহুতে আর একটা বুকের উপর অংশে লেগেছিল। ভেতরে টিস্যুতে ক্ষত ছিল, সেগুলো আমরা ক্লিন করেছি, সেলাই দেওয়া হয়েছে, কিন্তু শরীর এখনও দুর্বল। সাধারণ অবস্থা ধীরে ধীরে ফিরবে। গালিব সব শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে, চোখ নামিয়ে ফিসফিস করে বলে, এতটাই যদি ও নিজে সয়ে নিতে পারেই, তবে এখন থেকে আমরা আর 1 সেকেন্ডও ওর পাশ থেকে নড়ছি না। সবাই মিলে সুস্থ করে তুলব। ডক্টর গালিবের সম্পূর্ণ কথাই শুনতে পান। তিনি মৃদু হেসে বলে, ভালোবাসাই তো ওর সবচেয়ে বড় ওষুধ এখন। তবে শব্দ, আলো, উত্তেজনা সবই সীমিত রাখতে হবে, বেশি ভিজিটর নয়। ওর শান্তি, ওর সুস্থতার চাবিকাঠি, বুঝলে ইয়াং ম্যান? গালিব মুচকি হেসে মাথা দোলায়। সকলের চোখে মুখে এখন স্তব্ধতা আর চাপা খুশি রাখা। সকলের চোখে মুখে একরাশ কৃতজ্ঞতা। সকাল 11:30টার দিকে সাগরকে কেবিনে শিফট করা হয়েছে। আসলে তার উপর দিয়ে এত ঝড় গেল, 3 দিন আনকনসার্ন ছিল, তবুও ওকে দেখে বোঝার সাধ্য নেই ছেলেটা এত কিছু সহ্য করেছে। কেমন শক্ত মুখশ্রীতে বসে আছে। লিপি বেগম সেই যে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে, থামার নাম নেই। কখনো কাঁদছে তো কখনো ছেলের সারা মুখশ্রী আদরে ভরিয়ে দিচ্ছে। সিজান ভুঁইয়া পাশেই চেয়ারে বসা, এক হাত দিয়ে সাগরের হাত আঁকড়ে ধরে বসে আছেন তিনি। সাগর এবার বিরক্ত হয়েই বলে, মা আর কত কাঁদবে বলো তো? দেখো আমি মরে যাইনি তো, এখনো বেঁচে আছি, আর ফিট অ্যান্ড ফাইন একদম। লিপি বেগম ছেলের মুখে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন, ও বাপ, এমন কথা বলিস না, আমার কলিজার টুকরো তুই, তোর কিছু হয়ে গেলে আমার কি হবে? তাহলে কান্না থামাও। বাবা বলো তো চুপ থাকতে। সিজান ভুঁইয়া স্ত্রীকে ধমক দিতে গিয়েও পারলেন না। পারলে নিজেও তো স্ত্রীর মতো এভাবে কেঁদে মনটা হালকা করতে চাইতেন, কিন্তু পারছেন না। একে একে সবাই সাগরের সাথে দেখা করো। রাফিদ এসে ভাইকে জড়িয়ে ধরে কাঁদলো কতক্ষণ, মাফও চেয়ে নিল। যদিও এত বেশি সময় দেওয়া হয়নি, খুব কম সময়েই ওনারা সাগরকে দেখতে পেরেছেন। সাগর বেডে হেলান দিয়ে শুয়ে আছে, চোখ দুটি বুঝে রাখা। জ্ঞান ফিরেছে 19 থেকে 20 ঘন্টা হবে। তবে যাকে দেখার জন্য মন মস্তিষ্ক 2 চোখ রীতিমতো আন্দোলন করছে তার দেখাই পেল না সে। একটা বারই সুশ্রী মুখখানা দেখলে হয়তো সে ভালো হয়ে যেত, এমনটাই তার ধারণা। তার কেন জানি মনে হচ্ছে একবার উষাকে দেখলেই সে সুস্থ হয়ে যাবে। সারা শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছে, ব্যথা কমছে না, তবে সেই ব্যথা সাগরকে কাবু করতে পারছে না। আসল ব্যথা তো মনে, হৃদয়ে তো যে রক্তক্ষরণ হচ্ছে, অদ্ভুত যে যন্ত্রণা হচ্ছে, তার ঔষধ তো একটাই। রাতও গভীর হয়েছে, মাকে খুব কষ্টে বাড়ি পাঠিয়েছে সে জানে বাবা, চাচ্চু, আরাফ, নিহাল, রাফিদ, গালিব, উষা সকলেই হসপিটালে আছে। কথা অনুযায়ী উষার এই কেবিনেই থাকার কথা। এত রাত হচ্ছে, মেয়েটা কেন আসছে না? রাগ যেন তরতর করে বাড়তে লাগলো ওর। ওষুধের প্রভাবে ঘুমও আসছে প্রচুর। এক প্রকার টেনে হিচড়ে চোখ দুটি খুলে রেখেছে সে। গালিব, নিহাল, আরাফ, রাফিদ সবাই উষাকে সারাদিন বুঝিয়েছে উষার কোনো দোষ নেই। এসবে দোষ সাগরেরই, সেই তো শুধু দূরে দূরে থেকেছে। এতে উষার কি দোষ? সে কেন শুধু শুধু নিজেকে দোষারোপ করছে? উষা এসব ভাবছে না, সে ভাবছে গাড়িতে সে কিভাবে সাগর ভাইয়ের মুখের ওপর বলেছিল আপনি মরে গেলেই বাকি। আল্লাহ না করুক যদি খারাপ কিছু হয়ে যেত,
উষা বাঁচবে কেমন করে? সাগর ভাইকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিয়েই তো বেঁচে আছে সে। সেই সাগরের মতো গভীর সে চোখ জোড়ায় কিভাবে নিজের দৃষ্টি মেলাবে সে? আদৌ পারবে? সাগর ভাইকে একাও রাখা যাবে না। অনেক বোঝানোর পরে গাড়ি বসাকে সাগরের কেবিনে দিয়ে গেল। দরজা খোলার শব্দ পেয়েও সাগর চোখ খুলল না, মটকা মেরে পড়ে রইল। সে জানে এখন কে এসেছে। প্রিয়তমা স্ত্রীর আর্তনাদ শুনতে চাই সে। উষা সাগরের কাছে এসে বসল পাশেই। একদম সাগরের উড়ুর জায়গাটুকু উষার কোমর ছুঁয়ে আছে। সাগরের হাঁসফাঁস লাগছে, বড় তৃষ্ণার্থ লাগছে। কতদিন ওই মুখটার দর্শন হয় না, ইচ্ছে করছে চোখ খুলে তাকাতে, কান্নারত উষাকে দেখতে। সাগরের ডান হাতটি উষা নিজের হাতের আঁচলে নিয়ে সে কি কান্নায় মজল। যতবার তাকায় তার সাগর ভাইয়ের মুখের দিকে ঠিক ততবারই বুকটা মোচড়ে ওঠে, ঠোঁট ভেঙে কান্না আসে, চোখের জল অবাধ্য হয়ে যায়। আর উষাও তাদেরকে বাধ্য করতে চায় না। বেশ কিছুক্ষণ পেরিয়ে যাবার পরেও যখন উষার কান্না থামছে না, এক প্রকার বিরক্ত হয়েই চোখ খুলল সাগর। কপালে বিরক্তকর ভাঁজ পড়েছে, কিন্তু সেটা সাদা ব্যান্ডেজের আড়াল হয়ে আছে। সে রাশভারী স্বরে বলল,